নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা শুনব চার্লস ডিকেন্সের লেখা একটি বিশ্ববিখ্যাত উপন্যাস এ টেল অফ টু সিটিজ। উপন্যাসটির কাহিনীটি শুনে নেওয়ার আগে চলো জেনে নেওয়া যাক চার্লস ডিকেন্স সম্পর্কে। চার্লস ডিকেন্সের জন্ম 1812 সালে ও মৃত্যু 1870 সালে। তার পুরো নাম ছিল চার্লস জন হৌফান ডিকেন্স। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ নোবেলিস্ট, জার্নালিস্ট, শর্ট স্টোরি রাইটার ও সোশ্যাল ক্রিটিক। তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের গ্রেটেস্ট নোবেলিস্ট বিবেচনা করা হয়। বিংশ শতাব্দীর দিকে ক্রিটিক্স ও স্কলার্সরা তাকে একজন লিটারারি জিনিয়াস আখ্যা দেন। তার নোভেলস ও শর্ট স্টোরিজ এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পড়া হয়। তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো দ্য পিকউইক পেপার্স, অলিভার টুইস্ট, নিকোলাস নিকেলবাই, মার্টিন চুজেলউইট, এ ক্রিসমাস ক্যারল, লিটল ডরিট, এ টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, ব্লিক হাউস, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য উপন্যাস এ টেল অফ টু সিটিজ। 1859 সালে লেখা এই উপন্যাসটির সেটিং হলো লন্ডন ও প্যারিস। সময়কাল হলো ফরাসি বিপ্লবের আগের ও চলাকালীন। উপন্যাসটি আমাদেরকে একজন ফ্রেঞ্চ ডক্টর ম্যানেটের গল্প শোনায়। তার দীর্ঘ 18 বছর প্যারিসের বাস্তিল দুর্গে বন্দি থাকার গল্প। সেখান থেকে মুক্তি পেয়ে তার কন্যা লুসির সাথে লন্ডনে বসবাস করার গল্প, যাকে ডক্টর ম্যানেট কখনো দেখেননি। উপন্যাসটি ডিকেন্সের বেস্ট নোন হিস্টোরিক্যাল ফিকশন বলে পরিচিত। এ টেল অফ টু সিটিজ সর্বকালের অন্যতম বেস্ট সেলিং নোভেলসের মধ্যে অন্যতম একটি। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো জার্ভিস লরি, সে টেলসন ব্যাংকের ম্যানেজার। সে ডক্টর ম্যানেটের বন্ধু। ডক্টর ম্যানেট বাস্তিল দুর্গে বন্দি থাকার সময় সে লুসির দেখাশোনা করত। লুসি ম্যানেট হলো ডক্টর ম্যানেটের মেয়ে। সেই উপন্যাসের নায়িকা। আলেকজান্ডার ম্যানেটকে উপন্যাসে আমরা দেখতে পাবো। সে লুসির বাবা। 18 বছর বন্দি ছিল বাস্তিল দুর্গে। চার্লস ডার্নে, সে একজন ফরাসি যুবক। এভারমন্ড ফ্যামিলির সদস্য সে লুসির বর। সিডনি কার্টনকে পাবো আমরা। সে একজন উকিল ছিল এবং ডার্নের মতোই হুবহু একই দেখতে ছিল। সে লুসিকে ভালোবাসত। সে লুসির জন্যই সে মারা যাবে। মসিয়ার ডেফার্জ, ওয়াইন শপ ওনার অফ প্যারিস, ডক্টর ম্যানেটকে উদ্ধার করে। ম্যাডাম ডিফার্জ, ওয়াইফ অফ মসিয়ার ডিফার্জ, তিনি এই উপন্যাসের সম্ভবত খলনায়িকা। জেরি ক্রাঞ্চারকে আমরা পাবো। টেলসন ব্যাংকে সে কাজ করত। রেজারেকশন ম্যান বলা হয় তাকে, কারণ সে কবর খুঁড়ত ও বডি পার্টসগুলো সায়েন্টিস্টদেরকে বিক্রি করত। চলো আর দেরি না করে শুনে নিই আমরা এই উপন্যাসের মূল গল্পটি। এই উপন্যাসের ওপেনিং লাইন্সগুলো ভীষণই বিখ্যাত। ওপেনিং লাইন্সগুলো এরকম: ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস, ইট ওয়াজ দ্য ইপক অফ বিলিফ, it was the epoch of incredulity. It was the season of light. It was the season of darkness. It was the spring of hope. It was the winter of despair. We had everything before us. We had nothing before us. এই উপন্যাসটি 3টি খণ্ডে বিভক্ত, যার বুক নাম্বার 1-এর নাম রিকল্ড টু লাইফ। এই খণ্ডে দেখানো হচ্ছে 1775 সাল। জেরি ক্রাঞ্চার নামক এক ব্যক্তি এক রাতে লন্ডন থেকে ডোভার যাচ্ছিল। ক্রাঞ্চার লন্ডনের টেলসন ব্যাংকের একজন কর্মচারী। সে একটি মেসেজ নিয়ে যাচ্ছে জার্ভিস লরির জন্য, যিনি ব্যাংকের একজন ম্যানেজার। লরি জেরিকে একটি রহস্যময় রেসপন্স রিকল টু লাইফ দিয়ে পাঠিয়ে দেয়। সে আলেকজান্ডার ম্যানেট নামক এক ফ্রেঞ্চ ডক্টরকে উল্লেখ করে, যিনি 18 বছর পরে বাস্তিল দুর্গ থেকে ছাড়া পাচ্ছেন। ডোভারে এসে লরি ম্যানেটের মেয়ে লুসি ও তার গভর্নেসের সাথে সাক্ষাৎ করে, যার নাম মিস প্রস ছিল। লুসি ভাবত যে তার বাবা মারা গেছেন, কিন্তু তার বেঁচে থাকার খবর শুনে সে অজ্ঞান হয়ে যায়। লরি তাকে সঙ্গে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন, তার বাবার সাথে দেখা করানোর জন্য। এদিকে প্যারিসে ডক্টর ম্যানেটকে তার ফর্মার কাজের লোক আর্নেস্ট ডিফার্জ ও তার স্ত্রী থেরিসি আশ্রয় দেয়। তারা ওখানে একটি ওয়াইন শপ চালাতো। লরি ও লুসি গিয়ে তাকে একটি ছোট গ্যারেটে দেখতে পান,
সেখানে তিনি বেশিরভাগ সময় জুতো তৈরি করে কাটাতেন, যেটি তিনি জেলে বন্দি থাকার সময় শিখেছিলেন। লরি ও লুসি তাকে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। বুক নাম্বার 2, যার নাম হলো দ্য গোল্ডেন থ্রেড। 1780 সাল। একজন ফরাসি ব্যক্তি, চার্লস ডার্নে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার জন্য লন্ডনে বিচারাধীন। তার বিরুদ্ধে দুজন সাক্ষী হল ব্রিটিশ গোয়েন্দা জন বার্সার্ড ও রজার ক্লাই। বার্সার্ড দাবি করে যে সে ডার্নেকে যে কোনো জায়গায় চিনতে পারবে, কিন্তু ডার্নের উকিল দাবি করেন যে তার একজন কলিগ সিডনি কার্টন বন্দি ডার্নের মতনই দেখতে। এভাবে বার্সার্ডের প্রমাণটি দুর্বল হয়ে পড়ায় ডার্নে ছাড়া পেয়ে যায়। প্যারিসে একজন বদমেজাজি ব্যক্তি, মার্কুইস সেন্ট এভারমন্ড, ভিড় রাস্তার মধ্য দিয়ে বেপরোয়াভাবে তার ঘোড়াগাড়ি চালিয়ে নিয়ে চলে যায়, যার ফলে একটি শিশু মারা যায়। মার্কিস তখন একটি কয়েন শিশুটির বাবা গ্যাসপার্ডের দিকে ছুড়ে দেয় শিশুটির মৃত্যুর প্রতিদান হিসেবে। কিন্তু যখন মার্কিস গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তখন একটি কয়েন উড়ে এসে তার গাড়িতে পড়ল। তারা কান্ট্রি হাউসে ফিরে এসে মার্কিজের সাথে তার নেফিউ ডার্নির সাক্ষাৎ হয়। তার অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলির সাথে বিরক্ত হয়ে তার নেফিউ তার সারনেম পরিবর্তন করে ডার্নে করে নিয়েছিল। সেই রাতেই গাসপার্ড চুপি চুপি মার্কিজের কান্ট্রি হাউসে প্রবেশ করে ও মার্কিকে ঘুমের মধ্যেই ছুরি মেরে হত্যা করে। গাসপার্ড প্রায় 1 বছর পলাতক থাকার পরে ধরা পড়ে ও কাছের এক গ্রামে তার ফাঁসি হয়। লন্ডনে কার্টন লুসির কাছে তার প্রেম নিবেদন করে, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে না। যদিও কার্টন লুসিকে প্রমিস করে, এমব্রেস এনি স্যাক্রিফাইস ফর ইউ অ্যান্ড ফর দোজ ডিয়ার টু ইউ। ডার্নে লুসিকে বিয়ের জন্য ডক্টর ম্যানেটের অনুমতি প্রার্থনা করে। তিনি রাজি হয়ে যান। বিয়ের দিন সকালবেলায় ডার্নে তার আসল নাম ও পরিচয় প্রকাশ করে। ডক্টর ম্যানেটের কাছে এই অপ্রত্যাশিত তথ্য প্রকাশে ডক্টর ম্যানেট আবার পুনরায় জুতো তৈরির কাজে ফিরে যান। তাদের হানিমুন থেকে ফিরে আসার পূর্বে তিনি মানসিকভাবে সুস্থ হন এবং পুরো ব্যাপারটাই লুসির থেকে গোপন রাখা হয়। সময় পেরোতে লাগলো, কয়েক বছর কেটে গেল। লুসি ও চার্লস ইংল্যান্ডে একটি পরিবার গড়ে তোলে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয়। ছেলেটি ছোটতেই মারা যায়। লরি তাদের কাছে দ্বিতীয় আশ্রয় খুঁজে পায়। কার্টন যদিও মাঝে মাঝে আসে, লুসির মেয়ের খুব প্রিয় হয়ে ওঠে। প্যারিসে 1789 সালের জুলাই মাসে ডিফার্জ পরিবার বাস্তিল দুর্গের পতনে সাহায্য করে। দুর্গটি স্বৈরাচারের প্রতীক ছিল। ডিফার্জ ডক্টর ম্যানেট যে সেলে বন্দি ছিলেন সেখানে প্রবেশ করে সেলটিকে ভালোভাবে খুঁজে দেখে। পুরো কান্ট্রি সাইড জুড়েই লোকাল অফিসিয়ালস ও অন্যান্য রিপ্রেজেন্টেটিভস অফ অ্যারিস্টোক্রেসিদেরকে হত্যা করা হয়। সেন্ট এভারমন্ড চ্যাটিউকেও ধূলিসাৎ করা হয়। 1792 সালে লরি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয় গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষার জন্য, যেগুলো টেলসনের প্যারিসের ব্রাঞ্চে ছিল। সে এগুলোকে ফ্রেঞ্চ রেভলিউশনের ক্যাওস থেকে রক্ষার জন্য নিয়ে যাচ্ছিল। ডার্নে গ্যাবেল, তার আঙ্কেলের কাজের লোক, এর লেখা একটি চিঠি পায়। গ্যাবেলকে বিদ্রোহীরা বন্দি করেছিল। চিঠিতে ডার্নেকে অনুরোধ করা হয় তাকে মুক্ত করানোর জন্য। তার পরিবারকে তার মার্কি হওয়ার ব্যাপারে কিছু না বলেই ডার্নে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। এই উপন্যাসটির 3য় খণ্ডের নাম হলো দ্য ট্র্যাক অফ এ স্টর্ম। প্যারিসের পথে ডার্নে দেশান্তরগামী অ্যারিস্টোক্র্যাট হিসেবে গ্রেপ্তার হয় এবং তার লাফোর্স প্রিজনে জেল হয়ে যায়। তাকে বাঁচানোর আশায় ডক্টর ম্যানেট, লুসির মেয়ে জেরি ও মিস প্রস সকলে প্যারিসে চলে আসে এবং লরির কাছাকাছি এসে আশ্রয় নেয়। 15 মাস পরে ডার্নের কেসের শুনানি হয় এবং ডক্টর ম্যানেট তার হয়ে সাক্ষী দান করেন। ডার্নেকে মুক্তি করা হয়, কিন্তু আবার সেদিনই গ্রেপ্তার করা হয়। জেরির সাথে জিনিসপত্র আনার সময় মিস প্রস তার হারিয়ে যাওয়া ভাই সলোমনকে হঠাৎ দেখতে পায়। সে এখন ফ্রেঞ্চ ম্যান হিসেবে বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছে এবং ডার্নেকে যারা বন্দি করেছে তাদেরই একজন সেও। কার্টনও তাকে চিনতে পারে। বার্সারও চিনতে পারে যে ডার্নেকে 1780 সালের শুনানির সময় ফাঁসানোর চেষ্টা করেছিল। সলোমন তার আসল পরিচয় লুকাতে মরিয়া চেষ্টা করে।
কার্টন তাকে ব্ল্যাকমেল করে যে সে তার ইংলিশ স্পাই হওয়ার কথা সকলকে বলে দেবে। ডার্নের পরের দিনের শুনানি ডিপার্সদের নতুন তথ্য এবং ডক্টর ম্যানেটের বাস্তিল দুর্গের কিছু পাণ্ডুলিপির উপর নির্ভর করে। ডিপার্স পাণ্ডুলিপিটি বিচারকদের কাছে পাঠ করেন। সেখানে ডক্টর ম্যানেট লিখেছিলেন যে তার বন্দি দশা এভারমন্ট ভাইদের, ডার্নের বাবা ও আঙ্কেল, তাদের হাতেই হয়েছিল, কারণ তিনি তাদের অপরাধ রিপোর্ট করতে যাচ্ছিলেন। ডার্নের আঙ্কেল একটি চাষির মেয়েকে কিডন্যাপ করে শারীরিকভাবে নির্যাতন করে। তার ভাই তার আরেক বোনকে লুকিয়ে রেখে সেই আঙ্কেলের মুখোমুখি হতে যায়, কিন্তু সেই আঙ্কেল তাকে সোর্ড দিয়ে আঘাত করে। ডক্টর ম্যানেট অনেক বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও ওই মেয়েটি ও তার ভাইটি মারা যায়। ডক্টর ম্যানেট পাণ্ডুলিপি শেষ হয় এভারমন্ডের সম্পর্কে নেগেটিভ কথাবার্তার মাধ্যমে। বিচারকরা এটাকে অখণ্ডন প্রমাণ হিসেবে গ্রহণ করেন ডার্নের বিরুদ্ধে এবং তাকে পরের দিন বিকালে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ডিফার্সদের ওয়াইন্স অফে কার্টন আবিষ্কার করে যে ম্যাডাম ডিফার্জি হলো সারভাইভিং সিস্টার অব দ্য পেজেন্ট ফ্যামিলি। সে শুনতে পায় যে সে পরিকল্পনা করছে লুসি ও তার মেয়েকে খারাপ দেখানোর। সে লরিকে দেখা করে ও তাকে সাবধান করে যে লুসি ও তার পরিবারকে পরের দিন পালানোর জন্য। সে তাদের দিয়ে কথা দেওয়া করায় যে পরের দিন দুপুর 2টোর সময় তারা অপেক্ষা করবে এবং যেই মাত্র সে আসবে তারা চলে যাবে। শাস্তি কার্যকর হওয়ার কিছু সময় আগে কার্টন তার পরিকল্পনা বাস্তবায়িত করতে আরম্ভ করে। বার্সার্ডের সাহায্য নিয়ে সে ডার্নের প্রিজন সেলে প্রবেশ করে। কার্টন তার মতন দেখতে অন্যজনকে নেশাগ্রস্ত করে দেয় ও জায়গা বদলি করে নেয়। তারপর সে বার্সার্ডকে দিয়ে ডার্নেকে ঘোড়াগাড়িতে পৌঁছে দেয়। সেখানে লরি ও তার পরিবারের সকলে অপেক্ষা করছিল কার্টনের জন্য। তারা ডার্নেকে নিয়ে ইংল্যান্ড চলে যায়। ইতিমধ্যে ম্যাডাম ডিফার্জ লুসির লজিংয়ে যায়, তাকে ও তার মেয়েকে ভয় দেখানোর জন্য। সেখানে সে মিস প্রসকে খুঁজে পায়। সে জেরির জন্য অপেক্ষা করছিল যাতে করে তারা ওই পরিবারের সাথে প্যারিস চলে যেতে পারে। ওই দুজন মহিলা ঝামেলায় জড়িয়ে পড়ে। ম্যাডাম ডিফার্জের পিস্তল চলে যায়, সে মারা যায় এবং মিস প্রস বহিরা হয়ে যায়। যখন কার্টন টাম্ব্রিলে ওঠার জন্য অপেক্ষা করছিল, যেটা তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিকে নিয়ে যাবে, তখনই সে আরেক বন্দির সম্মুখীন হয়। সে একজন দর্জি ছিল। কার্টন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলে যে তাদের এই জীবনের চিন্তা শেষের দিকে। তার মনে একটি ভবিষ্যতের চিন্তা আসে এবং সে কল্পনা করতে আরম্ভ করে তার পরিবার ও উত্তরসূরিদের ভালো ভবিষ্যতের কথা। উপন্যাসটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় তোমরা শুনলে চার্লস ডিকেন্সের লেখা বিশ্ববিখ্যাত উপন্যাস এ টেল অফ টু সিটিজ কাহিনী। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।